সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা আমার আজকের লাইভে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে আমাদের লাইভে সংযুক্ত হবেন, তাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলন ও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংকট ও সম্ভাবনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের ভাবনা। আজকের আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ মুজাম্মিল হক মিলন, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং আরো যুক্ত হয়েছেন তারিক মুর্শিদ তন্ময়, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়। তারিক মুর্শিদ তন্ময় এবং মুজাম্মিল হক মিলন ভাই, আপনাদের দুজনকে স্বাগতম আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। এবং শুরুতেই বলে রাখি, আমাদের এই তরুণ দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কৃতি সন্তান। জনাব মুজাম্মিল হক মিলন, তিনি সখীপুর উপজেলার বড়চৌনা কুতুবপুর এলাকার চারবাইরা গ্রামের কৃতি সন্তান, এবং তারিক মুর্শেদ তন্ময় আমাদের কাকরাজান ইউনিয়নের গড়বাড়ি বখতিয়ার পাড়ার কৃতি সন্তান। আমরা আজকে আমাদের এই দুজন কৃতি সন্তানকে নিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সংকট ও সম্ভাবনা বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা এমপিভুক্ত শিক্ষকদের যে ঢাকার শহীদ মিনারে চলমান আন্দোলন বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়ে নিচ্ছি। শহীদ মিনারে এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলন আজকে 9ম দিন পার করছে, এবং দেশের সব রাজনৈতিক দল, শিক্ষাবিদ এবং সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন, কিন্তু অজানা কারণে সরকার এখনো তাদের আন্দোলনে ইতিবাচক সাড়া দেয়নি। তো এই বিষয়টাই আমরা প্রথম জানতে চাইবো খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক জনাব তারিক মুর্শিদ তন্ময়, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকদের যে এই চলমান আন্দোলন এবং সরকারের এক ধরনের অনীহা বা মানে কুমির গতিতে, কচ্ছপ গতিতে যে মানে তাদের প্রতি সাড়া দেওয়া, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তারিক মুর্শিদ তন্ময়। প্রথমে বলে রাখি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কথাটা না বলে আসলে আমি একজন মানুষ হিসেবে কথাটা বলি, এবং আরো ব্যাকগ্রাউন্ড আছে আমার জীবনের। আমার তো আরো অনেক পরিচয় আছে। প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি একজন এমপিওভুক্ত শিক্ষকের ছেলে, এবং আমি যে বাড়ির সন্তান সেই বাড়িকে আসলে বলে মাস্টার বাড়ি, এবং সেখানেও বেশ কয়েকজন এমপিওভুক্ত শিক্ষক আছেন, নন এমপিওভুক্ত শিক্ষক আছেন, আবার সরকারি শিক্ষকও আছেন। আবার আমি পড়াশোনা করেছি হচ্ছে সখীপুর পিয়ন পাইলট হাই স্কুলে, যখন সেটা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ছিল। তো সব মিলিয়ে বলা যায় যে আমার যে আজকে এই পর্যন্ত আসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পর্যায় পর্যন্ত আসা, এই পর্যন্ত আসার পেছনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করা মানুষের কিন্তু অনেক অবদান। তো আমাকে এভাবে দূরে সরিয়ে রাখবেন না, আসলে আমি আপনাদেরই সন্তান। তো সেই জায়গা থেকে দ্বিমত করার কোনো প্রসঙ্গই আসে না, সত্যি প্রসঙ্গই আসে না। আমি এখানে আইন পড়াই, এবং আইনের ভেতরে বিশেষ একটা আইন পড়ে, সেটাকে বলা হচ্ছে সাংবিধানিক আইন। তো সেখানে আমরা সবসময় একটা কথা বলি, যখন আমরা ইকুয়ালিটি অ্যান্ড নন ডিসক্রিমিনেশন পড়াই, তার মানে হচ্ছে মানুষের সমতা নিয়ে পড়াই, তখন বলি যে একই অবস্থানে থাকা অথবা একই দায়িত্ব পালন করা মানুষের ভেতরে কখনো ডিফারেন্সিয়েট করতে নাই, কখনো ডিসক্রিমিনেট করতে নাই। তো আমরা দেখতে পারবো যে যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে এবং যারা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করছে, তাদের প্রায় একই রকম প্রসেসের মধ্য দিয়ে আসতে হচ্ছে, এবং তাদের প্রায় একই রকম দায়িত্ব পালন করতে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে বেশি দায়িত্ব পালন করা লাগছে, এবং একই কারিকুলামে পাঠদান করা লাগছে। তো এই দুই শ্রেণীর মানুষকে কিন্তু আমরা দুইভাবে মূল্যায়ন করছি। আমরা দেখতে পাচ্ছি যে বাড়ি ভাড়ার ব্যাপারে একটা থোক বরাদ্দ দিয়ে দেওয়া হচ্ছে 1000 টাকার। তারপর চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে একটা হাস্যকর পরিমাণে 500 টাকার, যেটা আমার মনে হাস্যকর না, যেটা প্রচন্ড অপমানজনক পর্যায়ের। অপমানজনক। এবং আরো কিছু বৈষম্য আছে উৎসব ভাতা নিয়ে কর্মচারীদের। তো এই সমস্ত জিনিস আমাদের শিক্ষকরা কিন্তু চাইতে পারতেন যে পুরোটাই জাতীয়করণ করা হোক,
অথবা আমাদেরকে পুরোটাই সরকারি প্রতিষ্ঠানের মতন করে করা হোক, কারণ আমরা একই দায়িত্ব পালন করছি। কিন্তু আমাদের আমাদের শিক্ষকরা অবশ্যই অনেক বিবেচনার পরিচয় দিয়ে ওনারা বলেছেন যে ওনাদের মাত্র 20% বাড়ি ভাড়া দরকার, আর সেটাই কিন্তু সরকার এখনো পর্যন্ত সিকিউর করতে পারছে না। এবং সরকার, বিশেষ করে সরকারের দুইটা প্রতিষ্ঠান নিয়ে আমি কথা বলবো। শিক্ষা মন্ত্রণালয় বলছে যে এটা অনেক ভালো একটা দাবি, এটা অনেক মানে মোরাল গ্রাউন্ড সহ একটা দাবি, কিন্তু ওইদিকে আমরা আমরা দেখতে পাচ্ছি যে অর্থ মন্ত্রণালয় বলছে যে 5%-এর উপরে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না, কমপক্ষে 2,000 টাকা 5%-এর উপরে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। তো সরকার তো একটা কোঅর্ডিনেটিং বডি, সরকার তো শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয় না অথবা অর্থ মন্ত্রণালয় না, আরো অনেক বড় ব্যাপার, তাই না? জি জি তো সরকার তো এই ব্যাপারে কোঅর্ডিনেট করবে। শিক্ষা মন্ত্রণালয় একটা দাবি করতেছে, যেহেতু বলতেছে যে 20% ইজ গুড, এটা ভালো। আবার অর্থ মন্ত্রণালয় বলছে যে 5%-এ আমরা পারছি না। সরকার, এখন যিনি সরকার প্রধান আছেন অথবা আরো বড় কর্তা ব্যক্তি যারা আছেন, তারা অথবা ধরে নিয়েছেন যে অর্থ মন্ত্রণালয়ের বক্তব্যটাই সঠিক। তো এই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অপমানিত হয়েছে আমি মনে করি। এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সাথে আমরা যারা আপামর শিক্ষক, হুম হুম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবাই সবাই অপমানিত হয়েছে। এটা হচ্ছে হ্যাঁ একটা পর্যায়ে। আর আরেকটা অপমানের কথা আমি বলবো, সেটা হচ্ছে যারা এইসব সিদ্ধান্ত নেয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, এই সমস্ত লোকজনের কোনো দাবি নিয়ে কিন্তু রাস্তায় নামতে হয় না। না রাস্তায় কাদের নামতে হয়? রাস্তায় কিন্তু এমপিওভুক্ত শিক্ষক থেকে শুরু করে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের পর্যন্ত নামতে হবে। কিছুদিন আগেই, 1 বছর আগেই আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সবাই মিলে নেমেছিলাম শেখ হাসিনার পতনের ঠিক আগে আগে। এবং তার মানে শেখ হাসিনার পতনের অন্যতম একটা বড় ভূমিকা হয়তো বা সেটাও রেখেছিল আমি মনে করি। যাই হোক, সেটা হ্যাঁ আলাদা প্রসঙ্গ। প্রভাবক হিসেবে কাজ করেছে। হ্যাঁ, প্রভাবক হিসেবে কাজ করেছে। কিন্তু কিন্তু মূল কথা হচ্ছে আহ, রাস্তায় কাদের নামতে হয়? যাদের আসলে সমাজে মর্যাদাটা কমে গেছে। সমাজের চাইতেও, সমাজের মর্যাদার চাইতেও রাষ্ট্রের কাছে তাদের মর্যাদা কমে গেছে। হ্যাঁ এবং আহ, হয়তোবা মায়া করে দয়া করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মারে নাই, কিন্তু এমপিওভুক্ত শিক্ষকেরা কিন্তু মার খেয়েছে কিছুদিন আগে আমরা দেখেছি। মার খেয়েছে, হ্যাঁ। তার মানে রাষ্ট্রের কাছে এদের কোনো মূল্যই নাই। একটা যৌক্তিক দাবি নিয়ে আসলো, কিন্তু তারা কি পেলো? তারা পেলো হচ্ছে ভায়োলেন্স। তারা ভুকা মিছিল করছে, তারপরেও রাষ্ট্রের কাছে কোনো ভালো ভালো কোনো রেসপন্স পাচ্ছে না। তো এটা প্রচন্ড অপমানজনক আমি মনে করি। এবং এটা আসলে আহ, সরকারের সমস্ত প্রায়োরিটির ভেতরে যে শিক্ষা সবার নিচে, এটাকেই প্রমাণ করে। হ্যাঁ আচ্ছা যাক, আমরা আহ, তারিক মুর্শিদের কথায় বুঝতে পারলাম যে মানে অগ্রাধিকার দেওয়ার যে ব্যাপার, এটিতে শিক্ষা এবং শিক্ষকগণ সরকারের কাছে নিচের সারিতে আছে, যার কারণে তাদেরকে আন্দোলন করতে হয় তাদের দাবি দেওয়া নিয়ে। তো আমরা এই চলমান আন্দোলনে একটি সার্বজনীন মানে গ্রহণযোগ্যতা আমরা দেখেছি যে সকল শ্রেণী পেশার মানুষ সেখানে একমত পোষণ করেছে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পর্যন্ত আহ, গত পরশুদিন পর্যন্ত দেশের বৃহত্তম যে রাজনৈতিক দল বিএনপি, তাদের কিছুটা দূরত্ব ছিল, কিন্তু গতকাল আমরা দেখেছি যে বিএনপি মহাসচিবের সাথেও আন্দোলনের যিনি প্রধান সমন্বয়ক তিনি কথা বলেছেন। এখন আসলেও আর এই দাবির সাথে দ্বিমত পোষণ করার মতো কেউ নাই। তারপরেও মানে এই দাবিতে সরকারের এত মানে ধীরগতি, বা এইগুলো আসলে শিক্ষকদের দাবি আদায়ের জন্য আরো কি কি করা দরকার ছিল বলে মনে করেন? ডক্টর মুজাম্মিল হক মিলন ভাই, আপনি যদি এই বিষয়টাতে কিছু বলেন। এনামুল হাসান ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি আসলে এই ধরনের প্ল্যাটফর্মে বেশি কথা বলি না বা বলা হয় না। আমি টুকটাক লিখি কিংবা ভালো লেখার সমর্থনে লাইক কমেন্ট করে থাকি কিংবা শেয়ারও দিই। আচ্ছা, আমি ইতিহাসের ছাত্র হিসেবে আপনাদের একটা অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হলো, আচ্ছা আমরা যদি প্রাচীন বাংলার ইতিহাস বলি, অর্থাৎ খ্রিস্টপূর্ব থেকে শুরু করে আর্লি মানে এনশিয়েন্ট বেঙ্গলের ইতিহাস যদি বলি, আমরা তখনকার ইতিহাস যেটা জানি, রাষ্ট্র পরিচালনা বা নগর
নগর ব্যবস্থা পরিচালনার জন্য যে সিস্টেম ছিল সেটা ছিল নগর প্রধান, এরপরে আহ, ব্যবসায়িক সমিতির প্রধান, এরপরে আমলাতন্ত্র যেটা ছিল আমলাতন্ত্রের প্রধান ব্যক্তি। হ্যাঁ, হ্যাঁ, এইখানে এইখানে কিন্তু শিক্ষক বলেন কিংবা খুব বুদ্ধিমান বা মানুষ যারা, তারা কিন্তু এই রাষ্ট্র পরিচালনা কিংবা নগর পরিচালনায় যে সিদ্ধান্তগুলো নেওয়া হতো তাদের কোনো জায়গা ছিল না। তাদের জায়গা রাজদরবারে ছিল একটা নির্দিষ্ট পদ্ধতি, জ্ঞান গর্ব আলোচনার জন্য কিংবা অন্য কোনো ইন্টেলেকচুয়াল কাজে হয়তো ছিল, কিন্তু রাষ্ট্র পরিচালনায় শিক্ষকরা আসলে সবসময় পিছিয়ে ছিল। তো আমার ধারণা এই ইতিহাস বাংলাদেশের রাষ্ট্র যারা পরিচালনা করে এরা সবাই জানে, বিশেষত আমলাতন্ত্রের যেই কি বলবো পাওয়ার হাউস, তারাও এই তথ্যটা জানে। যেই কারণে বর্তমানেও কিন্তু রাষ্ট্রের কথা বাদ দিলাম, ছোট্ট একটা শহর বা উপশহর পরিচালনায়ও কোনো শিক্ষক প্রতিনিধি যুক্ত করা হয় না, কিংবা উপজেলার জেলার সবচেয়ে বিদ্বান বুদ্ধিমান এবং প্রাসঙ্গিক বিষয়ে মতামত দিতে পারে তাদেরকে কিন্তু রাখা হয়। যেমন ধরেন কথার কথা জলাবদ্ধতা নিরসনের জন্য যারা বুয়েট কিংবা রুয়েট চুয়েট বা এই ধরনের প্রতিষ্ঠানগুলিতে বিশেষজ্ঞ হিসাবে কাজ করেন, তাদেরকে কিন্তু খুব বেশি দেখা হয় না। মিটিং হয়, ইনডোর মিটিং হয়, তাদের কাছে খুব কালে ভদ্রে যাওয়া হয়। আর যদি তারা যায়ও, তারা কিন্তু যেই জায়গায় গিয়ে কথা বলার কথা ওই ফ্লোরটা কিন্তু খুব বেশি পায় না। আমরা বিগত এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে এই কিছু ঘটনা কিন্তু আমরা দেখেছি। এক্সপার্ট নিয়ে গিয়ে তাদের মতামত না নিয়ে অন্য তৃতীয় কোনো মতামত তাদের উপর চাপিয়ে দেওয়া হয় এরকম। যাই হোক, আমি আসলে ইতিহাসের ছাত্র হিসেবে এই ঘটনাগুলো বললাম। এটা দিয়ে আমি আহ বোঝাতে যাচ্ছি যে শিক্ষকরা আসলে অবহেলিত, তবে সারা জীবন সবসময় অবহেলিত থাকবে অবশ্যই নয়। শিক্ষক সমাজে চলমান আন্দোলনের যে যৌক্তিক দাবি, এটা আমার হিসাবে খুবই কি বলবো যে কম দাবি, এটা আরো বেশি দাবি করতে পারতো। কারণ এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানান সীমাবদ্ধতা আছে। তো এই সীমাবদ্ধতার মধ্য দিয়েও যে দাবিগুলো করেছে, দাবিগুলো খুবই সামান্য এবং এটা চাইলে সরকার পারে। তবে আমরা প্রতিবারই দেখেছি, আমি নিজে যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে জয়েন করেছি, তখন আমি অষ্টম পে স্কেল দেখেছি। এই পে স্কেল নিয়েও আমাদের অনেক জল গলা হয়েছে। তখন আমরা নিজেরাও মাঠে আন্দোলন করেছি। ইভেন প্রায় 1.5 মাস বিশ্ববিদ্যালয় অচল অবস্থা চলমান ছিল। তো তারপরে দেখা গেল যে আমরা যে দাবিগুলো করেছিলাম সেই দাবি কিঞ্চিত অংশই একটা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে রাখা রাখা হয়েছে। তবে শিক্ষকরা যেহেতু অপেক্ষাকৃত নিরীহ এবং দেশের বিচারে কোনো প্রেশার গ্রুপ নয়, এবং শিক্ষকদেরকে কোনো প্রেশার গ্রুপ মনেও করা হয় না, ফলে তাদের দাবি দেওয়া আন্দোলনকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয় না। এটা এইভাবেই চলে আসছে। এবং যারা কর্তা ব্যক্তি আছে তারা এটা জানে শিক্ষকদের এই আন্দোলন সফলতা লাভ করবে না, ফলে তাদের যে মনোবাসনা, সেই মনোবাসনাটাই কিন্তু মানে ব্যক্ত করছে কিংবা প্রজ্ঞাপন আকারে যেটা আসছে যে 5% দেওয়া হবে। তো এইখান থেকে আসলে মানে খুব আশু কি মুক্তি আছে, এই মুক্তির পথ এই মুহূর্তে আমি ঠিক বলতে পারবো না। তবে আপনারা যেহেতু আন্দোলনে আছেন, আপনাদের এই যৌক্তিক চাওয়াটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। আপনাদের জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ মিলন ভাই। আমেরিকার একটি গল্প আছে যে এক ভদ্রলোকের বাড়ির দরজায় প্রচন্ড ঠান্ডার মধ্যে এক ভিক্ষুক সাহায্যের জন্য সাহায্য চেয়েছিল। তো ভদ্রলোক বলেছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করব। তো এই কথা বলে যখন সে ভিতরে চলে গেছে এবং দীর্ঘ সময় তার আর বাহিরের যে ভিক্ষুক দাঁড়ানো ছিল তার কথা মনে নেই, ওইভাবে সে প্রচন্ড ঠান্ডার মধ্যে সেই ভিক্ষুক পরের দিন মানে মারা গেছে। ঠান্ডার মধ্যে সে কষ্ট পেতে পেতে পরের দিন সকালে দেখেছে যে লোকটা সাহায্য চেয়েছিল সেই লোক কষ্টে ওখানে মানে মৃত অবস্থায় আছে। যাই হোক, এটার মোরাল অন্যদিকে, কিন্তু আমরা এইরকম বলতে পারি যে শিক্ষকরা আজকে 9 দিন যাবৎ শহীদ মিনারে মানে রোদে পুড়ে কষ্টে ঘামে ভিজে, এমনকি একজন শিক্ষক এই পর্যন্ত তার মানে মৃত্যু হয়েছে, কয়েকজন অসুস্থ আছে,
মানে তারা একটা দাবি নিয়ে রাষ্ট্রের কাছে, এবং এই রাষ্ট্র নাগরিকের সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার নিয়েই তো রাষ্ট্র। সেই রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি তারা ওই রকম মানে ঘুমন্ত অবস্থায় আছে যে এদিকে শিক্ষকদের জীবন যাচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে। মানে এই রকম আমলাতন্ত্রকে আপনারা কি পরামর্শ দিবেন যে আসলেও মানে কি করা উচিত তাদের এই মুহূর্তে? তারিক মুর্শেদ তন্ময় মাঝখানে যদি আমি সংক্ষেপে এই মাঝখানে বিষয়টা আমি নিয়ে আসলে একটা কথা বলি, হ্যাঁ। জি জি তো বাংলাদেশের ইতিহাসে তো এরকম দেখা যায় না যে রাষ্ট্র ক্ষমতায় শিক্ষকরা তেমন একটা বেশি আসছে। না দেখা গেছে যে শিক্ষক পরবর্তীতে রাজনীতিবিদ হয়েছে, তারপর হচ্ছে সে মন্ত্রী, এমপি এ ধরনের কিছু একটা হয়েছে। হয়েছে কিন্তু এইবারই একটা গ্লারিং এক্সাম্পল এবং জি এক্সেপশন, যেখানে সরাসরি শিক্ষক থেকে কিন্তু সরাসরি উপদেষ্টা হয়েছে। সরাসরি শিক্ষক থেকে উপদেষ্টা মানে মন্ত্রী হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমার একজন শিক্ষক আছেন, সিয়ার আবরার স্যার আছেন, ওনারা কিন্তু সবাই সরাসরি শিক্ষক। জি মাঝখানে কিন্তু রাজনীতিবিদ হয়ে তার এই পর্যায় পর্যন্ত আসতে হয় নাই। তো না সেই শিক্ষকরাও কিন্তু এই অচলায়তন ভাঙতে পারেন নাই। তার মানে রাষ্ট্রের কাছে সত্যিকার অর্থে শিক্ষকদের মর্যাদা কতটুকু, যে শিক্ষকরাই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে কিন্তু তারা শিক্ষকদের সম্মান করতেছে না। কিছু করতে পারতেছে না। ব্যাপারটা কি এরকম হতে পারে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে এরকম কি হতে পারে? আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভেতরে কি একটা আহ জাতিভেদের মতন অবস্থা তৈরি হয়ে গেছে যে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা আসলে সো কল্ড নিচু পর্যায়ে যারা শিক্ষক তাদের নিয়ে ভাববো না, যারা কম গ্রেডের শিক্ষক তাদের নিয়ে ভাববো না, যারা এমপিওভুক্ত শিক্ষক তাদের নিয়ে ভাববো না, আমাদের আরো উচ্চ পর্যায়ে ভাবার আছে। তো এই একটা শ্রেণী চরিত্র কাজে আমার মনে হয় এই ব্যাপারটা ব্যাখ্যা করার ক্ষেত্রে কাজে লাগতেও পারে। কারণ যারাই উপদেষ্টা পরিষদে গিয়েছে তারা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথবা শিক্ষক। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এটাই, মানে কারণের প্রসঙ্গে না যে দুঃখের ব্যাপার হচ্ছে এটাই যে শিক্ষকেরা, ডক্টর মোহাম্মদ ইউনূসও তো শিক্ষক ছিলেন, তাই না? তো তারাও জিনিসটাকে সুন্দরভাবে দেখছেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস তো সারা জীবন বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন, তাই না? মাইক্রো ক্রেডিট হ্যাঁ তো এক প্রকার মানুষের অধিকার নিয়ে কাজ করা, খাওয়া পড়ার অধিকার নিয়ে কাজ করা, একেবারে গরিব মানুষের খাওয়া পড়ার অধিকার নিয়ে কাজ করা। সেইখানে রাষ্ট্রীয় যারা কর্মচারী আছে তাদের ভেতরে কিন্তু আমাদের যে এমপিওভুক্ত শিক্ষকরা তারা সবচেয়ে গরিব। আমার বাবা, তাকে তো আমি দেখেছি, সেখান থেকে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তারা সবচেয়ে গরিব সরকারি ভাতা পাওয়া লোকজনের ভেতরে একজন। তো আমলাতন্ত্র এর অনেক যেতে সময় নাকি বহুদূরের গর্ব ব্যাপার করে আসলে বলে হয় না। একটু আমলাতন্ত্রের দোষ একটু আমরা বলি। দিতে পারি, না আমলাতন্ত্রের দোষ আমরা দিতে আমলা পারি, কিন্তু ইয়ে তারিক আমলাতন্ত্রেরও তো মুর্শেদ, কারো কথা মেনে চলতে হয়, হ্যাঁ উপদেষ্টা আমলাতন্ত্র পরিষদের নাকি কথা মেনে চলতে হয়। এরকমও বলে যে শিক্ষকদের নাকি বেতন দেওয়া হয় না, তাদের তো নামে মাত্র অনুদান দেওয়া হয়, মানে তাদের নাকি হুম বেতনই নাই। তা রাষ্ট্রের হুম এটা হুম কেমন এমন নীতি যে এমনকি এমনকি এমপিও শব্দটার অর্থ হচ্ছে মান্থলি পেমেন্ট অর্ডার। তার মানে হ্যাঁ আসলে যারা এমপিওভুক্ত শিক্ষক তাদেরকে রাষ্ট্র এই চোখে দেখছে যে তাদেরকে মাস এনে মাস খেতে হবে। হ্যাঁ 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 তো এই অচলায়তন আসলে আমাদের ভাঙতে হবে, এবং এর জন্য থেমে থাকলে হবে না। এর জন্য থেমে থাকলে হবে না। সেই আহ চন্দ্রগুপ্ত মৌর্যের অবস্থায় কিন্তু আমরা নাই, এমনকি নবাব সিরাজউদ্দৌলার অবস্থাতেও নাই, এমনকি ব্রিটিশদের সময়ও আমরা নাই। আমরা এখন কিন্তু একবিংশ শতাব্দীতে আছি। হ্যাঁ একবিংশ শতাব্দীতে কিন্তু আমরা ভারতের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো যে শিক্ষকদের কত মর্যাদা, এবং শুধু সামাজিক মর্যাদা না, আর্থিক মর্যাদা। এমনকি পাকিস্তানের ফেইল্ড স্টেট পাকিস্তান, তার দিকেও যদি তাকাই আমরা দেখবো যে তারা কত ভালো টাকা পয়সা পাচ্ছে। এমনকি কিছু কিছু দেশ আছে, ইউরোপের কিছু কিছু দেশ না, ইউরোপের বেশিরভাগ দেশ প্রাইমারি পর্যায়ে শিক্ষকদের সবচেয়ে বেশি বেতন দিয়ে রাখে হুম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাইতেও। তো আচ্ছা, আমরা তো আমি সেই পর্যায়ে আছি। আমার আমার মিলন মনে ভাই, হয় যে আমার মনে হয় যে সারা পৃথিবীর যে শিক্ষা সেই শিক্ষাও আমাদের নেওয়ার দরকার আছে। মিলন আমি ভাই একটা যদি আমাদের এই অবজারভেশন শেয়ার চলমান করি। আন্দোলন এর ভবিষ্যৎ নিয়ে যদি কিছু বলেন যে কি হতে পারে
সম্ভবত অর্থ উপদেষ্টা বিদেশ থেকে আগামীকাল আসবেন। এই আন্দোলনের ভবিষ্যৎটা যদি সংক্ষেপে আপনার বর্ণনায় আসে যে কি হতে মানে পারে শিক্ষকদের এই কষ্টের ফল। মিলন কে ভাই, বলবে? আমি? ও, আমি? আপনি? আচ্ছা, হ্যাঁ, 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 আচ্ছা। তার আগে একটা অবজারভেশন বলি। আসলে বলেন। আমাদের দেশের মানুষের যে জাতীয় চরিত্র, এই জাতীয় চরিত্রের জাতীয় উন্নয়ন না হলে এই দেশ আসলে নিয়ে আমার কোনো আশা জাগে না। আশা নিয়ে কিছু আমি দেখি না। আমার যে ভাবনা ছিল, কিংবা সারা দেশের মানুষের যে ভাবনা ছিল, যে যেই অভ্যুত্থান হলো, যা বিপ্লব হলো, এই বিপ্লব উত্তর বাংলাদেশে কিছু না কিছু হলে ইতিবাচক পরিবর্তন হবে। আসলে কি খুব বেশি পরিবর্তন হয়েছে বা সেরকম কিছু না, হয়েছে? আসলে কিছুই হয়নি। তো এই সমস্ত জায়গা থেকে আমার ব্যক্তিগত একটা অবজারভেশন হলো, রাষ্ট্র সবসময় চেয়েছে বাংলাদেশে যেই লেভেলের শিক্ষকই হোক, ওই শিক্ষকরা ফাঁকিবাজ হোক, অত্যন্ত দুর্বল হোক, তাদেরকে বিশেষ কোনো ট্রেনিং এর ব্যবস্থা দরকার নাই। তারা খুবই নড়বড়ে ভাবে চলুক, এবং তারা যেন একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গান হিসেবে কখনো দাঁড়াইতে না পারে, কিংবা রাষ্ট্রের জন্য একটা প্রেশার গ্রুপ না হইতে পারে। যেই কারণে আমি দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে চাকরির ব্যাপারে যে ফ্লেক্সিবিলিটি, যে সহজ দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু শুধু আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে না, স্কুল কলেজগুলোতে একই রকম। অর্থাৎ খুব নিয়মিত না গেলেও চলে। আবার আহ, মানে কি বলবো, যে আপনার পারফরমেন্সের আলাদা কোনো ইভ্যালুয়েশন নাই, পারফরমেন্স নিয়ে কোনো ব্যাপার নাই। এই সমস্ত বিষয়গুলোকে দুর্বল করে তৈরি করে আপনাকে একটা দুর্বল অবস্থানে রাখা হবে, এবং আপনাকে যা ইচ্ছা তাই রাষ্ট্রীয় ওই একটা ভাতা দেওয়া হবে। শিক্ষকদেরকে যদি নাগরিক হিসেবে, অত্যন্ত স্মার্ট নাগরিক হিসেবে তৈরি করা হইতো, শিক্ষা দীক্ষায় এগিয়ে নেওয়া হইতো, কিংবা বিশ্ববিদ্যালয়ে আমি চাকরি করি, কিন্তু আমার যদি উপযুক্ত সম্মানের জায়গা থাকতো, আমার প্রাইমারি চাকরি করলে কোনো অসুবিধা ছিল না। ইভেন আমি যেই কলেজে পড়েছি, বড়চনা কলেজ, কিংবা চারিবাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কলেজগুলোতেও আমার চাকরি করতে কোনো অসুবিধা নেই, প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ। যদি রাষ্ট্র আমাকে উপযুক্ত সম্মান দিত। মানে আমি সব ধরনের সম্মানের কথাই বলছি। তো তাহলে বিশ্ববিদ্যালয় থেকে একজন মেধাবী গ্রাজুয়েট যখন প্রান্তিক লেভেলে গিয়ে কাজ করতো পড়াশোনায়, তাহলে তার এই মানে বিশ্ববিদ্যালয়ের যে অভিজ্ঞতাগুলো, এই অভিজ্ঞতাকে যখন কাজে লাগানো যায়, আউটপুটটা অনেক বেশি, হ্যাঁ, বেশি ফলপ্রসূ বেশি হতো। আসতো। এখন আচ্ছা, কিন্তু এই একটা যে, দোষ দেওয়া হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, আমি এটা একটু যে আপনি এত আমি টাকা একটু বেতন যোগ করে চাচ্ছেন, মিলন আপনাদের ভাই, তো মেরিটরিয়াস নাই, কিংবা ওইরকম আপনারা ক্যাপাবল না। এই প্রশ্নের মানে এই প্রশ্ন নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করছি কিছুদিন আগ পর্যন্ত। যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও একই খোঁটা দেওয়া হয় যে আপনাদেরকে কেন আলাদা স্কেল দিব, আপনারা তো গ্লোবাল র্যাঙ্কিং এ আসতে পারেন না, আপনাদের ইউনিভার্সিটির অবস্থা এই, আপনারা ক্লাস নেন না, নানান আমরা রকমের কথাবার্তা। স্কেল নিয়ে আমরা স্কেল নিয়ে একটু পরে কথা বলবো, কিন্তু মিলন ভাই যে বললেন হ্যাঁ। যে রাষ্ট্র শিক্ষকদেরকে একটা নিরীহ শ্রেণী বানাইয়া রাখা, মানে বাংলায় ভেড়া হুম হুম বানাইয়া হুম রাখার মতো যে একটা অবস্থা, এই হুম হুম দৃষ্টিভঙ্গি থেকে কি 5 আগস্ট পরবর্তী সরকার যে 10টা কমিশন গঠন করলেন রাষ্ট্রের হুম গুরুত্বপূর্ণ হুম সংস্কারের জন্য, সেইখানে হুম। শিক্ষা বিষয়ে কোনো কমিশনের মানে প্রয়োজন হলো না? যে এদের তো রাষ্ট্রের নাগরিক হিসেবেই তো মনে হয় যে মানে ধরা হয় নাই, বা এদের গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোনো পার্সনই মনে করা হয় না। এই শিক্ষা কমিশন গঠন হলে তো আর শিক্ষকদের এই যে রাজপথে আন্দোলন করে এত ত্যাগ তিতিক্ষা করে তো আর দাবি দেওয়া পেশ করতে হতো না। বিশেষজ্ঞরা একটা আমি মতামত আমি দিতেন। ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। এই বিষয়টা তার কারণ একটু হচ্ছে, তন্ময় কি কি মনে হয়? হ্যাঁ, না আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। শিক্ষা কমিশন ২ অ্যাঙ্গেল থেকে আমি প্রশ্নটার উত্তর দিব। এক হচ্ছে আচ্ছা, বাংলাদেশে কিন্তু শিক্ষা কমিশনটা হয় নাই, ঠিক আছে, কিন্তু আরো অনেক কমিশন হয়েছে। আমরা দেখতে আচ্ছা, পাচ্ছি অনেক অনেক কমিশনই হয়েছে। সেই সকল কমিশনের রেসপেক্টিভ লোকজন কি আন্দোলন করছে না? আমরা কিন্তু সচিবালয়ে আন্দোলন দেখেছি। তার মানে জনপ্রশাসনের সাথে সম্পর্কিত লোকজন আন্দোলন করছে। তারপর হ্যাঁ, আমরা কিন্তু জামায়াতে ইসলামের আন্দোলনও দেখেছি। তার মানে ঐকমত্য কমিশন ঠিকঠাক মতন কাজ করছে না হয়তোবা।
আমরা কিন্তু আরো মানে আমি আর উদাহরণ দিতে চাচ্ছি না, ঠিক আছে? যে কমিশনে কাজ করতে গেছে পুলিশ কমিশন, তখনই কিন্তু একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে তাদের সময় পার করতে হয়েছে। তো আন্দোলন হয়েছে, ঠিক আছে? শিক্ষা কমিশন হলে পরে যে সেটা জাদুর কাঠির মতো কাজ করে ফেলতো, আমি সেটা মনে করি না। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে কিন্তু অনেক শিক্ষা কমিশন হয়েছিল, কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন থেকে আহ, আরো হয়তো বা পরে 2010 সালে সর্বশেষ পরে। হ্যাঁ, হ্যাঁ, শিক্ষা কমিশন হয়েছে, তারপর শিক্ষা নীতি হয়েছে, এরকম আরো বেশ কয়েকটা সুন্দর সুন্দর কথাওয়ালা বইও আমরা পেয়েছি, নীতিমালা পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত কি আমাদের শিক্ষকদের রাস্তা পর্যন্ত আসতে হয় নাই? আসতে হয়েছে। আসতে কিন্তু হয়েছে। আপনাকে যদি প্রশ্ন করি যে কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশনের যতগুলো রেকমেন্ডেশন ছিল তার ভিতরে কয়টা রিয়েলাইজ করা হয়েছে? পরবর্তী যে সরকার, তারা কয়টা রিয়েলাইজ করেছে? সেটা শেষ পর্যন্ত একটা পেপার টাইগার হিসেবে রয়ে গেছে। এবং আমরা যখন পড়ি তখন ভাবি যে আহা, এই সকল জিনিসপত্র যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই রিয়েলাইজড হয়ে যেত, শিক্ষকরা যদি এত মর্যাদা পেত, শিক্ষা ব্যবস্থা যদি এভাবে ঢেলে সাজানো হতো, তাহলে কতই না ভালো হতো। আমরা তো মোটামুটি রাজনীতিবিদরা যেরকম বলে সিঙ্গাপুর না হলে পর মালয়েশিয়া হয়ে যেতে পারতাম। কিন্তু তার কোনোটাই কিন্তু হয় নাই। তার মানে কমিশন করে কিন্তু সত্যিকার অর্থে কিছু হয় না। কমিশন কোনো কাজ করতে নাও পারে। আলটিমেটলি বাংলাদেশের আইন কমিশন, তার ভূমিকা কি, কতটুকু ভালো বাংলাদেশের আইন ব্যবস্থার উপরে তার কতটুকু ভূমিকা, বাংলাদেশের আইন পরিবর্তনে তার কতটুকু ভূমিকা? দেখা যায় যে আইন কমিশন একটা প্রপোজাল, তাদের তো অথরিটি কেবল রিকমেন্ড করা। আইন কমিশন একটা প্রপোজাল দিল, তারপর মন্ত্রণালয়ের 4 ঘাট 5 ঘাট আরো ঘাট পার হয়ে কিন্তু সেই প্রপোজাল অন্য একটা রূপ নিয়ে নেয়। তো আমি বলবো যে কমিশন করলে যে এই সমস্যার সমাধান হয়ে যেত, আমি সেটা মনে করি না। এর জন্য রাষ্ট্রের চরিত্র বদলানো দরকার, রাষ্ট্রের দর্শন বদলানো দরকার। আর সেই দর্শন বদলানোর কাজ সবাই মিলে করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরো অনেক দায়, এমনকি সমস্ত শিক্ষকদের আরো অনেক দায় এই দর্শন বদলানোর ক্ষেত্রে। দরকার হলে রাজপথে থেকে সেই দর্শন বদলাতে হবে, দরকার হলে কিছু মার খেয়ে হলে পরেও দর্শনটা বদলাতে হবে। যেহেতু আপনি বলছেন যে জনগণ কিন্তু আমাদের পাশে আছে, রাজনীতিবিদদের মতনই অনেকটা জনগণ কিন্তু আমাদের পাশে আছে। যেহেতু জনগণ পাশে আছে, জনগণ পাশে থাকা কিন্তু একটা পাওয়ারফুল ব্যাপার। মানে পাওয়ারটা আমরা, জনগণের সমর্থনের পাওয়ারটা কিন্তু আমরা ইন্টারনালাইজ করে নিয়েছি শিক্ষকরা। এখন দরকার রাষ্ট্রের পাওয়ারে আমাদের হিস্সাটা বুঝে নেওয়া। তো সেটা দরকার, ওই প্রসেসটা দরকার। কমিশন করে খুব বেশি লাভ হতো বলে আমি মনে করি না। তবে এই যে কমিশন করলো না, এটা অনেক বড় একটা বার্তা দেয় যে আসলে মানে রাষ্ট্রে অনেক অনেক ব্যাপার আছে, কিন্তু শিক্ষা তার ভেতরে কোনো ব্যাপার না। ওই যে আমি একটু আগে যেটা বললাম যে অনেক 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 কনসার্ন আছে, শিক্ষা তার ভেতরে সবচেয়ে শেষের কনসার্ন। সেই একই কথা অন্য লেভেলে বলা লাগলো আর কি। এটাই আমাদের জাতীয় রোগ। তো মিলন ভাই, এই তারিক মুর্শিদ তন্ময়ের কথা থেকে আসলো যে আসলেও রাষ্ট্র, শিক্ষক বা শিক্ষা ব্যবস্থার ব্যাপারে নির্বিকার। এখানে কিছু আদায় করতে হলে লড়াই সংগ্রাম প্রয়োজনে মায়ের খেয়ে হলেও করতে হবে। তো মিলন ভাইকে আসলে রাষ্ট্রকে কিছু উন্নত করার কোনো পরামর্শ দেওয়া যায় না? যে এই মানে রাষ্ট্র উন্নত করতে গেলে তো শিক্ষক বা শিক্ষা ব্যবস্থা উন্নত করা দরকার। রাষ্ট্রকে যদি দু একটা পরামর্শ দেন, তারা কি করতে পারে বা কি করা উচিত? আচ্ছা, একটু আগে আমি বলছিলাম যে একটা দেশের জাতীয় উন্নয়ন বলতে যেটা বোঝায় সেটা হলো, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। এটা 1 দশক 2 দশক না। একটা জাতির জাতীয় উন্নয়ন হইতে শতাব্দী এবং এর চেয়ে বেশি সময় লাগতে পারে। তবে আমার ধারণা, বাঙালি জাতি আসলে আবেগপ্রবণ জাতি। তো এদের যে শৌর্য বীর্য ঐশ্বর্যের যত কাহিনীগুলো বলা হয়, এইগুলোকে একটু ফুলিয়ে ভাবিয়ে আবেগপ্রবণ ভাবে বলা হয়। আমাদের কিছু ভালো গুণ আছে, এটা সত্য, কিন্তু আসলে জাতিগত ভাবে আমাদের একটা কি বলবো, উন্নত রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, উন্নত চরিত্রের যে মানে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, এগুলো অর্জন করতে বোধহয় আমাদের বহু সময় অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা ছাড়া আমি মনে হয় না কি ওভারনাইট কোনো কিছু পরিবর্তন হয়ে যাবে, সেই বিশ্বাস আসলে আমি দেখি না, সেটা আমি পাই না। বিশেষত এটা আমার মানে ইদানিং কালের উপলব্ধি। মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমার একটু হতাশা কাজ করে। এখন আপনি বলতে পারেন যে আপনি তো খুব আরামেই আছেন সব মিলিয়ে, তারপরে আপনার হতাশা লাগে? হ্যাঁ, লাগে। আসলে মানুষের চাহিদা না, মানে এক এক রকম।
আপনি যে স্টেজে আছে ওই স্টেজ পার হয়ে যখন উপরে স্টেজে চলে যাবেন, ওই সাপ লুডো খেলার মতো, তখন দেখবেন যে চারপাশে আরো অন্য বিষয়ে আপনাকে হতাশাগ্রস্ত করে ফেলবে। ফলে হুম হুম হুম। জাতীয় চরিত্রের উন্নয়নের জন্য এই রাষ্ট্রের মানুষের নৈতিক পরিবর্তন ছাড়া খুব সম্ভব না বলে মনে করি। আচ্ছা, আমরা যদি আলোচনাটা সামনের দিকে এগিয়ে নেই, যে আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম যে দেশে শিক্ষানীতি হয়, কারিকুলামের পরিবর্তন হয়, তারপরে সরকারি বেসরকারি শিক্ষা ব্যবস্থায় ব্যাপক বৈষম্য থাকে। এই যে এই বৈষম্য ব্যবধান দূর করার জন্য শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, এটা কি কোনো সমাধান হতে পারে? বা আসলেও আন্তর্জাতিক মানে বিশ্বের উন্নত দেশগুলা বা বিভিন্ন দেশে এই শিক্ষা ব্যবস্থার পদ্ধতিটা কেমন? মানে জাতীয়করণ মুখী নাকি আসলেও বেসরকারিকরণ? এই বিষয়টা আমি প্রথমে একটু তারিক মুর্শিদের কাছে জানবো, তারপরে মিলন ভাইয়ের কাছে। একটু ক্রুড ভাবে যদি বলি, জেনারেলাইজ করে যদি বলি, জাতীয়করণের বিষয়ে সারা বিশ্ব আসলে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আচ্ছা। নিউ লিবারেল পার্সপেক্টিভ থেকে সবাই দেখে, আরেকটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট অথবা সোশ্যালিস্ট স্টেটের পার্সপেক্টিভ থেকে দেখে। যারা নিউ লিবারেল পার্সপেক্টিভে বিশ্বাসী তারা বলে যে সরকার কেন শিক্ষায় খরচ করবে, সরকারের শিক্ষায় খরচ করার কোনো কারণ নাই, সরকার হচ্ছে মিনিমাম খরচ করবে আর জনগণই শিক্ষার ব্যবস্থা করে নেবে। জনগণই তার নিজের শিক্ষা নিজে আহ, আহ, সমাজের মাধ্যমে নিয়ে নেবে, সমাজ একটা প্রতিষ্ঠান তৈরি করবে, সেই প্রতিষ্ঠান সমাজই চালাবে এবং সেখান থেকে প্রফিটও আসবে, ক্যাপিটালিস্ট সিস্টেমে যেরকম হয়। তো এটা তারাই কি ইউরোপ শিক্ষা আমেরিকার ব্যবস্থাটা, দেশগুলোতে এরকম? এটা হচ্ছে আমেরিকান মডেল আপনি বলতে পারেন, ও আচ্ছা আচ্ছা। আমেরিকান মডেল বলতে পারেন। কিন্তু ইউরোপে রিসেন্টলি কিছুটা চেঞ্জ আসছে, অথবা বিশেষ করে যে ওয়েলফেয়ার স্টেট গুলো আছে সেই স্টেট গুলাতে বেশ কিছু চেঞ্জ আসছে। আপনি যদি জিজ্ঞেস করেন যে পৃথিবীর সবচেয়ে ভালো স্কুল সিস্টেম কোথায়, ভালো স্কুল সিস্টেম হচ্ছে ফিনল্যান্ডে, ভালো স্কুল সিস্টেম হচ্ছে নরওয়ে, সুইডেনে। এগুলা কোথায়? এগুলা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে। এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে শিক্ষা কিন্তু পুরোপুরি জাতীয়কৃত। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা আসলে কোন কোন পর্যায়ে যাব? এই যে দুইটা উদাহরণ দিলাম, দুইটা উদাহরণে কিন্তু অনেক ধনী রাষ্ট্রের উদাহরণ। যেমন আমেরিকার কথা যদি বলি, আমেরিকার জনগণ কিন্তু একটা স্কুল স্থাপন করে নিজেদের টাকা দিয়ে শিক্ষক পেলেই, আমি বলবো শিক্ষক পেলে কিন্তু তারা পড়াশোনা করে নিতে পারছে। আবার ইউরোপ আমেরিকার যে দেশের কথা বললাম, তাদের ইনকাম এত, সরকারের ইনকাম এত, জনগণের ইনকাম এত যে তারা সরকারকে ওই পরিমাণ টাকা দিয়ে বাধ্য করতে পারে যে শিক্ষা ব্যবস্থা জাতীয়কৃত করে দাও। কিন্তু আমাদের দেশের অবস্থাটা একটু ডিফারেন্ট, একটু অন্যরকমের। কারণ আমাদের ওদের মতন অত টাকা নাই। এখন কথা হচ্ছে এই টাকাটা আমরা ডিস্ট্রিবিউট করব কিভাবে? এই টাকাটা কি আমরা ফাইটার জেট কেনার জন্য প্রচুর টাকা খরচ করে সেখানে একেবারে ফ্লাডিং করে ফেলবো? আর কিছু কিছু মানুষ আছে, শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত মানুষ যারা আছে, তাদেরকে একটু একটু দিব। আপনারা হয়তো একটা ভিডিও দেখেছেন, ভিডিও না, একটা মিমের মতো দেখেছেন যে পানির ধারা, একটা পানির ধারায় অনেক হ্যাঁ অনেক অনেক পানি পড়ছে, তার আর মানে হুম। খাওয়ার কোনো মানে জায়গা নাই পেটে। আর আরেকজন আছে শুষ্ক মানুষ, একেবারে শুকনা মানুষ, হাড্জিজের মানুষ, সর্বশেষ ফোঁটা, সর্বশেষ সর্বশেষ ফোঁটাটা ফোঁটার নাও জন্য গেল। সে অপেক্ষা করছে। তো আমার মনে হয় যে ওই যে উপরে যে জিনিসটা নিয়ন্ত্রণ করছে না সরকার, সরকারের ডিস্ট্রিবিউশনের তো একটা ব্যাপার আছে। বাংলাদেশে টাকা নাই, কিন্তু টাকা তো আবার আছেও। টাকা নাই, এই কথাটা কাদের শুনতে হয়? টাকা নাই এই কথাটা সাধারণ কাদের শুনতে হয়? সাদা শিক্ষকদের শুনতে হয় প্রথমত, আর দ্বিতীয়ত আরো বেশি শুনতে হচ্ছে যারা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক আপাতত, তাদের শুনতে হয়। তো এটা এটা তো আসলে রাষ্ট্রের চরিত্রকেই নির্ধারণ করে দেয় যে রাষ্ট্র আসলে না না আমেরিকান মডেলে চলবে, না ইউরোপিয়ান মডেলে চলবে, কোনো মডেলেই চলবে না। রাষ্ট্র আসলে তার তার পাওয়ার রক্ষার জন্য যে 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 জায়গায় টাকা ঢালা দরকার সেই সেই জায়গায় টাকা ঢালবে। স্যার যেরকম বললেন যে শিক্ষকদের দিয়ে তো আসলে কাজ নাই রাষ্ট্রের, স্যার বললেন যে আমি অপেক্ষা করা এখানে ছাড়া আমাদের কোনো হ্যাঁ কোনো কোনো উপায় নাই। এখানে এখন একটা পয়েন্ট এখন নেই। বাংলাদেশের জাতীয় চরিত্রের কিন্তু চেঞ্জ হয় না। একটু আমি বলি 2 মিনিট।
বাংলাদেশের মানুষের জাতীয় চরিত্রের উন্নতি কিন্তু ৭২ থেকে শুরু করে এই ২৫ পর্যন্ত একটুও হয় নাই। আমলাদের পকেট কিন্তু ৪-৫ গুণ ভারী হয়ে গেছে। আমলাদের বেতন কিন্তু সুযোগ সুবিধা বলেন সমস্ত কিছু কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। শিক্ষকদের সুযোগ সুবিধা কয় গুণ বাড়লো? বাংলাদেশের ইকোনমি বাড়ে নাই। এমপিও ভুক্তির ফিলোসফিটা কি ছিল, অথবা এমপিও ভুক্তির ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? তখন দেখা গেছিল যে রাষ্ট্রের টাকা নাই যে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান তারা তৈরি করে দিবে। তো এই কারণে তারা সমাজের মানুষকে বললো যে সমাজের মানুষ তোমরা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করো, একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো, ম্যানেজিং বডি করো। যদি তোমাদের পারফরমেন্স ভালো থাকে তাহলে সরকার তোমাদের শিক্ষকদের বেতনের ভাগ দিবে, তাই না? এখন বাংলাদেশ রাষ্ট্র কি সেই অবস্থানে আছে এখন পর্যন্ত? একটা সময় তো আমলারা তেমন কিছুই পেত না, এখন তো হরে ধরে অনেক কিছু পাচ্ছে, কিন্তু শিক্ষকদের সেই একই অবস্থা আছে। শিক্ষকদের এমপিও ভুক্তির কিন্তু একই অবস্থা আছে। আমার বাবা যে ধরনের সুযোগ সুবিধা পেতেন, এখনকার শিক্ষকরাও একই ধরনের প্রায় সুযোগ সুবিধা পান। আমি তেমন কোনো ডিফারেন্স দেখি না। তো চেঞ্জ কিন্তু হয়েছে বাংলাদেশে, কিন্তু চেঞ্জটা হয়েছে অন্য ডিরেকশনে। এখানে আমি একটা পয়েন্ট দিব, তারপর আমি মিলন ভাইয়ের কাছে এই প্রশ্নটা জিজ্ঞেস করব। তো বাংলাদেশের রাষ্ট্রের যে মানে নীতিটা হলো যে একজন রোগাগ্রস্ত, জরাগ্রস্ত, শীর্ণ দেহের এক মানে বালক, তাকে বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় মেডিসিন খাইয়ে তাকে মোটা তাজা করা হলো, কিন্তু তার ভিতরের যে পুষ্টির যে ঘাটতি, মানে রোগ, বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো, সেগুলো দূর করা হলো না। তো আমাদের রাষ্ট্রের চরিত্র অনেকটা এরকম। আমাদের দেশের যে অবকাঠামোগত উন্নয়ন, মানে টাকা এবং দেশের যে উন্নতি হয়েছে, এইটা দেখানোর জন্য আমাদের সভ্যতার যে অবকাঠামোগত বহিঃপ্রকাশ যেগুলা দিয়া ঘটে, এইগুলাতে প্রচুর পরিমাণে বিনিয়োগ, টাকা দিতে কোনো কার্পণ্য নাই। বাংলাদেশে বিশ্বের সবচাইতে মানে বেশি বরাদ্দ দিয়ে রাস্তাঘাট বিভিন্ন কিছু করা হয়, যে দেখা হয় যে আমরা উন্নত। কিন্তু একটা দেশ তো প্রকৃতপক্ষে উন্নত যে ওই দেশের নাগরিক কত পার্সেন্ট শিক্ষিত, কত পার্সেন্ট সুস্থ জীবনযাপন করে, মানে সভ্যতার যে মূল বহির্প্রকাশ সেটাতে বিনিয়োগ না করে এই বাহিরের যে মানে সভ্যতা যেটা দেখা যায়, এইটাতে বিনিয়োগ বেশি হয়েছে বলে আমাদের উন্নত দেশ হয়েছে, কিন্তু আমাদের ভিতর থেকে আসলে আমরা সুস্থ হই নাই। মিলন ভাই, যদি এই বিষয়টাতে সংক্ষেপে কিছু বলেন। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি। আমরা ব্রিটিশ কোম্পানি আমল যখন ছিল, অর্থাৎ ব্রিটিশরা যখন বাংলায় বা ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য শুরু করছে, ওরা এই অঞ্চলে এসে এই অঞ্চলের মানুষের মনস্তত্ত্ব জানার জন্য, টপোগ্রাফিক্যাল অবস্থান জানার জন্য, গাছপালা, জীবজন্তু, পাহাড় পর্বত, মসজিদ, স্থাপনা, পুরাতন ভগ্ন যত ধরনের জিনিসপত্র আছে, তারা সকল বিষয় সার্ভে করছে। এবং নদীতে কত প্রকারের মাছ পাওয়া যায়, কত প্রকারের পানি পাওয়া যায়, জঙ্গলে কত প্রকারের পাখি পাওয়া যায়, কত প্রকারের গাছ আছে, এই সার্ভে রিপোর্ট ব্রিটিশরা করে দিচ্ছে, এবং ওইটাই আমরা এখন পর্যন্ত চর্বিত চর্বণে চলছে। আসলে ওরা যেই কাজ করছে আরো ৩০০-৪০০ বছর আগে, ওই কাজের ধারে কাছে আসলে আমরা এখনো যাইতে পারি। ইভেন হিস্ট্রিক্যাল যে বইগুলো আছে, ওই সময়ের যে প্রকাশনা, কাগজের যে মান, প্রিন্টিং যে কোয়ালিটি, যে নির্ভুল প্রেজেন্টেশন, সত্যিকার অর্থে এখনো বাংলাদেশে 10% ওই মানের বই প্রকাশিত হয় না। আমি তার মানে আসলে আমরা না আসলে অনেক দুজন পিছিয়ে আছি। এখন এই পিছিয়ে থাকা অবস্থায় আসলে আমাদের এই যে মোস্টের যে বিষয়গুলো বললো জাতীয়করণের, আমি আরেকটু সহজ করে বলি। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করলে কিছু সুবিধা আছে, সরকারের জন্য কিছু সুবিধা আছে। যেমন জাতীয়করণ করলে বহু ভালো প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানগুলো সরকার অ্যাকোয়ার করতে পারবে, সরকারি প্রপার্টিতে চলে যাবে। এবং এমপিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সরকারি সম্পত্তি হয়ে যাবে। ওই বেতন যেহেতু দেয়, জাতীয়করণের এই আওয়াজ তুললে কিন্তু আপনাদেরকে আর কয়েক বছর ঝুলেও দেওয়া যাবে। আমার ধারণা আপনাদের এই আন্দোলন যদি চলমান থাকে, তাহলে সরকার জাতীয়করণের ঘোষণা দিয়েও দিতে পারে। দিয়ে দিলে যেটা হবে, সেটা সাময়িক আপনাদের আন্দোলনও থেমে যাবে, পাশাপাশি সরকার এটা নিয়ে কাজ করতে পারবে, আরো কয়েক বছর কাজ চলবে, ধাপে ধাপে জাতীয়করণ হবে। আসলে জাতীয়করণ করে ফেলতেই শিক্ষার যে ব্যাপক পরিবর্তন হয়ে যাবে, আসলে এমন না।
আসলে আমাদের ওই যে মোর্শেদ যেটা বললো, আমাদের মানে রাষ্ট্রের যে চরিত্র, হ্যাঁ, রাষ্ট্রের যে নৈতিক চরিত্রের যে পরিবর্তন, ফিলোসফিক্যাল যে দৃষ্টিভঙ্গি, এগুলো পরিবর্তন না হলে আসলে আমাদের এই জাতীয়করণ করে ফেললেও কিছু হবে না। হইতে পারে আপনার চাকরির মানে একটা সিকিউরিটি, জব সিকিউরিটি বাড়বে, নিরাপত্তা তৈরি হবে। তো এটা করতে চাইলে অপেক্ষাকৃত একটা জটিল প্রক্রিয়া, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু একমুখী না, বহুমুখী শিক্ষা ব্যবস্থা। আজকে আপনাদের জাতীয়করণ করা হবে, বাংলাদেশে আরো মানে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে বিভিন্ন ক্যাটাগরি, তাহলে তাদের কি হবে? তারাও তখন থেকে আবার মাঠে চলে আসবে। এটা আলটিমেটলি একটা লোক হলের মতো হয়ে যাবে। তো আসলে এই ভাবনাগুলো রাষ্ট্রের পরিচালনায় যারা আছে, তারা যদি আসলে আন্তরিক ভাবনা নিয়ে এগিয়ে আসে, যে এই শিক্ষা ব্যবস্থাকে কিভাবে একেবারে না হলেও ধাপে ধাপে কিভাবে পরিবর্তনের মধ্যে দিয়ে আনা যায়, আগামী 2 বছর পরে বাংলাদেশ রাষ্ট্রের শিক্ষার অবস্থান কেমন হবে, শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা কেমন থাকবে, এই ভাবনাগুলো হ্যাঁ। যদি রাষ্ট্র করে, রাষ্ট্র পরিচালনা নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছে তারা যদি করে, তাহলে তাদের এই ভাবনাগুলো ইতিবাচক হিসেবে ভূমিকা পালন করে। তো এখন এই যে আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয় শুরু করে এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় যা কিছু আছে, তুলনামূলক অন্য পেশার চাইতে, অন্য দের চাইতে মানে নিম্নমানের বেতন, সামাজিক যে মর্যাদা, রাষ্ট্রীয় গুরুত্বহীনতা, এই সব কিছু মিলিয়ে এই মেধাবী যারা, যারা আসলে মেধার দিয়ে দেশটাকে উন্নত করতে পারে, তারা এই শিক্ষকতা পেশায়, সেটা হোক বিশ্ববিদ্যালয়, সেটা হোক প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয়, এর যতগুলা প্রতিষ্ঠান আছে, এগুলোতে আসতে অনীহা দেখা দেয়। যে মানে মেধাবীরা আসতে চায় না, কারণ এখানে যেই ধরনের সুযোগ একই গ্রেডের, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনারা যারা আছেন, আপনাদের বন্ধু বান্ধবরা যারা এই প্রশাসনে আছে, পুলিশে, বিভিন্ন জায়গায় যারা, তারা যে সুবিধা পায় সেই তুলনায় কিন্তু আপনাদের সুবিধা অনেক কম, এবং নিচের দিকে আসলে সুবিধা তত কমতে থাকে। এই যে মানে গুরুত্বহীনতা, এগুলোর কারণে তো মেধাবীদের আসতে এখানে অনীহা। তো এই যে মেধাবীদেরকে আনার জন্য, দেশকে উন্নত করতে হলে এই শিক্ষকদের মানে বেতন ভাতা বা আলাদা পে স্কেল, এইগুলা যে বিষয়টা নিয়ে আমরা একটু আগে কথা বলতেছিলাম, এটা কি আসলে কোনো ফল দিবে কিনা বা কতটুকু জরুরি, তারিক মোর্শেদ তন্ময়, এই বিষয়ে সংক্ষেপে যদি একটু। রিসেন্টলি একটা স্টাডি পড়ছিলাম যে শিক্ষকদের বেতন বাড়ালে পরে কি স্টুডেন্টদের পারফরমেন্স বাড়ে? এটা কি একটা মিথ যে শিক্ষকদের বেতন বাড়ালে পরে স্টুডেন্টদের পারফরমেন্স বাড়ে? তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা স্টাডি করেছে, ওরা বলেছে যে শিক্ষকদের বেতন যদি 1% বাড়ানো হয়, ইন দ্যাট কেস স্টুডেন্টদের পারফরমেন্স বাড়ে হচ্ছে 0.7%। তার মানে এইভাবে মানে বাড়তে থাকে, তার মানে একটা পজিটিভ সম্পর্ক আছে। তার মানে এই না কিন্তু যে শিক্ষকদের বেতন আমি লাখ লাখ টাকা করে দিলাম আমাদের ইউনিভার্সিটি শিক্ষকদের বেতনই, অথবা জাতীয়করণ করে দিলাম, তার মানেই বাংলাদেশের সমস্ত শিক্ষার সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশের শিক্ষার সমস্যা কিন্তু বহুবিধ। আজকে হয়তোবা বেতন নিয়ে কথা বলছি বলে বেতন নিয়ে বেশি কথা বলা হচ্ছে, কিন্তু শিক্ষার সমস্যা হাজার হাজার। তো তার ভেতরে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা, অথবা 10-15টার ভেতরে একটা হচ্ছে আমাদের এই বেতনের সমস্যা। তো এই বেতনের সমস্যা সমাধান করলে পরে হয়তো একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত গেলে পরে স্টুডেন্টদের পারফরমেন্স বাড়তে পারে। কিন্তু আপনি শিক্ষকদের প্রচুর বেতন দিলেন, কিন্তু শিক্ষকরা যে ক্লাসরুমে ক্লাস নেবে সেই ক্লাসরুমটাই ঠিকঠাক নাই। হ্যাঁ, হ্যাঁ। তারপর এখন হচ্ছে আইসিটির যুগ, আইসিটির কোনো ফেসিলিটি নাই। তারপর শিক্ষকদের গবেষণার কোনো সুযোগ সুবিধা নাই। শিক্ষকরা পিএইচডি স্টুডেন্ট নিতে পারে না, কারণ তাদের ফান্ডিং নাই। হ্যাঁ। বা আপনাদের ক্ষেত্রে জিনিসটা আরো রিলেটেবল, বিশেষ করে এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানে তো নানান রকমের রাজনৈতিক সমস্যাও আছে, আপনি জানেন। তো হ্যাঁ, হ্যাঁ। শিক্ষকদের আমি বেতন প্রচুর দিলাম, ঠিক আছে, কিন্তু সেই সকল রাজনৈতিক সমস্যার সমাধানও তো করতে হবে। বেতন আমরা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বাড়াতে পারি ঠিকই, কিন্তু আমার মনে হয় যে পুরো ব্যাপারটাকে বেতন কেন্দ্রিক ভাবে না দেখে পুরো শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার একটা মিশন সামগ্রিক। নিয়ে হ্যাঁ। সামগ্রিকভাবে হোলিস্টিক ওয়েতে দেখা উচিত, এবং বেতন তার একটা কম্পোনেন্ট হতে পারে।
তো আমি সেটাই বলবো যে শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরিভাবে ঢেলে সাজাতে হবে। বেতন তার একটা কম্পোনেন্ট হবে মাত্র, কিন্তু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট অবশ্যই। হুম। ধন্যবাদ মিলন ভাই এই বিষয়টাতে, যে প্রাথমিক বিদ্যালয়ে এখন রাম ভাই, এই জি না, আপনি আপনি যেটা বলছিলেন শেষ করতে, মেধাবী স্টুডেন্টরা কেন শিক্ষায়তনে হুম যাইতে চায় না। হুম মানে আসলে অনীহা কেন? আমাদের হ্যাঁ দেশের হ্যাঁ মানুষ সবাই শাসক হইতে চায়, মানে প্রশাসক হইতে চায়। হুম যেমন হ্যাঁ ধরেন একটা উদাহরণ দিই, বিশ্ববিদ্যালয় তো বটেই, সরকারি অন্যান্য যে প্রতিষ্ঠান, এটা সচিবালয় বলেন, কিংবা এই ক্যাটাগরি অন্য যে প্রতিষ্ঠান আছে, যেমন ধরেন ইউজিসি, ইভেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতেও ধরেন কোন একজন লোক পিয়ন হিসেবে ঢুকলো বা তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী হিসেবে ঢুকলো, তার শিক্ষাগত আচ্ছা যোগ্যতা আছে, সে ধাপে ধাপে প্রমোটেড হয়ে এটা সর্বোচ্চ পদে যাইতে পারে। আপনি ধরতে পারেন চতুর্থ গ্রেড, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে তৃতীয় গ্রেড পর্যন্ত যায়, এবং তার স্যালারি কিন্তু একদম মানে টপ লেভেলেই থাকে। প্রফেসর লেভেলে। মানে হলো মানুষ প্রশাসক পছন্দ করে, এই রাষ্ট্র চায় শিক্ষক তৈরি করতে না, প্রশাসক তৈরি করতে। হুম কারণ এই প্রশাসক তৈরি করার জন্যই একজন পদস্থ কর্মচারীকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দিয়ে সর্বোচ্চ কর্মকর্তা বানায়। কিন্তু একজন অধস্তন শিক্ষককে তাকে প্রমোশন দিয়ে বড় শিক্ষক পদমর্যাদা দেওয়া হয় না। তার মানে হলো রাষ্ট্রের বৈষম্যটা এরকমই। ওই যে একটা গল্পের মতো, যে ব্রিটিশ রাজ কর্মকর্তার যে 3 পায়ের কুকুর, তার খরচ যদি মাসে 75 টাকা হয়, একজন শিক্ষকের বেতন মাসে 25 15 টাকা চেষ্টা। এটা এটা আসলে যদি আমরা এটাকে এই যে মিলন মিলন ভাই, যে কৃষক বানাইতে চায়, এই যে এই রূপটা এটা জনগণের মধ্যেও আছে। যে যখন যে আমাদের আজকের যে আলোচক তারিক মুর্শেদ তন্ময় যখন একটা ইউনিভার্সিটির টিচার হয়, তখন এলাকার মানুষ জিজ্ঞেস করে যে অমুক মাস্টারের ছেলে কি করে, তখন তাকে যখন বলা হলো সে একটা ইউনিভার্সিটির টিচার হয়েছে, তখন তার মধ্যে একটা আফসোস যে সে একটা যদি অফিসার হইতো তাহলে আমাদের হয়তো কোনো একটা কাজে লাগতো। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার তার বাবার এখনো কর্মসংস্থানে আফসোস ভর্তি যে হয়ে যাবে। আমি আমি কেন বিসিএস দিলাম না, বা তারও আগে কেন মেডিকেলে ট্রাই করলাম না। হ্যাঁ মানে তারপরে এই আরো 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 ক্ষমতার মজার ব্যাপার, হ্যাঁ আমার হ্যাঁ বিসিএস এ বয়স পার হয়ে গেছে এরকম সময়, মানে 31 বছর, মানে 2 বছর আগে আর কি, একজন জিজ্ঞেস করলেন যে বিসিএস টা দিলা না তুমি। তখন আমি কিন্তু অলরেডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে। তো হ্যাঁ আমি আমি এলাকার মানুষদেরকে দোষ দিব না ওইভাবে। হ্যাঁ, কারণ হচ্ছে না, এলাকার এটা মানুষ রাষ্ট্রেরই রোগ, ক্ষমতার রাষ্ট্রেরই রোগ, রাষ্ট্রের ক্ষমতার জনগণ তো তারই ক্ষমতার একটা। ভাষাটা বুঝবে কিভাবে? রাষ্ট্র রাষ্ট্র যদি এমন হতো যে শিক্ষকদের মাথায় তুলে রাখছে, ঠিক আছে, হ্যাঁ পাওয়ার, আমার তো পাওয়ার লাগবে না, আমার তো ম্যাজিস্ট্রেটের ডান্ডা বেড়ে ওই সমস্ত কোনো কিছু লাগবে না। যদি দেখা যেত যে শিক্ষক অনেক মর্যাদা নিয়ে চলছে, বিভিন্ন কমিশনে আছে, নীতি নির্ধারণী হ্যাঁ পর্যায়ে তার ভূমিকা আছে, সে একটা কথা বললে পরে সরকার নড়ে যায়, তখন হ্যাঁ কিন্তু জনগণ কিন্তু খুব সহজেই এই পাওয়ারের ল্যাঙ্গুয়েজটা বোঝে, ভাষাটা বোঝে। তো তখন অটোমেটিক্যালি তারা আমাদের সম্মান দেওয়া শুরু করতো। আমি জনগণকে দোষ দেই না আসলে। এটা এমন কিছু না যে এলাকার থেকে উঠে এসে রাষ্ট্রের রোগে পরিণত হয়েছে, বরঞ্চ রাষ্ট্রের রোগ এলাকার মানুষের ভেতরে সংক্রমিত হ্যাঁ হচ্ছে। সংক্রমিত হয়েছে। আচ্ছা মিলন ভাই, এই বিষয়টা শেষ করেন, আমরা সর্বশেষ একটা টপিকে যাব। যেটা বলতেছিলেন ওইটাই বলেন। আচ্ছা, এই পাওয়ার নিয়েই বলি, কিংবা আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েই বলি। আমার কাজিন, সে পুলিশ সার্জন। ও আচ্ছা প্রকৃতপক্ষে আমার মনে হয় আমাদের এলাকার প্রতিদিন কাউকে না কাউকে সার্ভিস দেয়। মানে হলো আমাদের এলাকায় প্রচুর রেন্টেক গাড়ি চলে, ব্যক্তিগত গাড়ি চলে। হ্যাঁ সেগুলো কোনো আইনি ঝামেলায় পড়লে কিংবা অন্য কোনো সার্জেন্ট ধরলে তার কাছে ফোন যায়, এবং ফোন যাওয়ার পরে তার পক্ষে যে যা যা করা দরকার তা করে। দু একবার আমারও ফোন দিতে হয়েছে। এখন আমাদের সমাজ এটাই তো দেখে, যেখানে সে এলাকার মানুষকে সরাসরি উপকার করতে পারতেছে, আমার চেয়ে তাকে পাওয়ারফুল বডি মনে করবে, এটা খুব স্বাভাবিক। মানে আমাদের রাষ্ট্রের বৈশিষ্ট্য এরকম, রাষ্ট্র এইভাবে পরিচালিত হয়। ধরেন আমার কথা অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী শুনবে না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর না সদস্য
সেই জায়গায় উপকার করতে পারে। জন্যই আমাদের বাবা মায়ের দৃষ্টিভঙ্গি এইটাই, কিংবা আমার এলাকার মানুষের দৃষ্টিভঙ্গি এইটাই, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা শিক্ষক দিয়ে কি হবে, এদের তো রাষ্ট্রের কোনো মানে রাষ্ট্রের কোনো কাজে ভূমিকা রাখতে পারে না। এই কারণেই আমরা আসলে এই যে দৃষ্টিভঙ্গিতে পড়ে গিয়েছি, এই দৃষ্টিভঙ্গির কারণে আমরা আসলে কি বলবো, যে সমাজে আমরা যেই সম্মানের কথাটা বলি, এই সম্মানটা আমার কাছে আসলে এক ধরনের বায়বীয় মনে হয়। একটা ওই যে স্টারডোমের মতো একটা আচ্ছা, ব্যাপার কাজ মানে করে, এটা কিন্তু আমাদের মধ্যে তৈরি করা। পিঠ চাপড়ে দেওয়ার মতো অবস্থা। তো আমি একটা হ্যাঁ, মানে মজার কথা শেয়ার করি, সেটা হচ্ছে কিছুদিন আগে ৬-৭ মাস আগে হবে, বাড়িতে গিয়েছিলাম। তো বাড়িতে একজন আমাকে বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আছে, তো উনি ওনার গ্রামে, আমাদের গ্রামের উত্তর দিকে কোনো একটা গ্রাম, উনি ওনার গ্রামে রাস্তা এনে দিছে, তুমি কি করলা? তো আমি বেশ কিছুক্ষণ মানে তাকায় থাকলাম আর কি। আমি বললাম যে আমি তো অত পাওয়ারফুল কোনো মানুষ না, ওনার হয়তো পাওয়ারের সাথে সংযোগ আছে, উনি রাস্তা এনে দিতে পারছে। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও কিন্তু আমরা ওইভাবেই বিবেচনা করছি, মানে সে রাষ্ট্রীয় পাওয়ার এক্সারসাইজ করতে পারছে কিনা সেই জায়গা থেকে। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভেতরে সবচাইতে মর্যাদাপূর্ণ পজিশন কোনটা? ভিসি পজিশন। সেটা একটা অ্যাডমিনিস্ট্রেটরের পজিশন, সেটা কোনো শিক্ষকের পজিশন না। হুম, হুম। আচ্ছা, আমরা মনে হয় সময়ও শেষের দিকে, আর আমাদের না, আরেকটা আলোচকদের ইন্টারেস্টিং ঘটনা দিয়ে শেষ করি। এই বলুন গত বলুন। রমজানে আমাদের একটা ইফতার পার্টি হলো, বা ইফতার মাহফিল। সেইখানে আমাদের গ্রামবাসীর নানান, আমাদের এলাকায় এই বিভিন্ন পেশায় এবং বিভিন্ন শিক্ষায় কারা কারা আছে। তা আমরা দেখলাম যে ডাক্তার আছে 27 জন এরকম। যাই হোক, তো একজন লোক আলোচনা প্রসঙ্গে বলল যে তুমি বিদ্বান যে যাই হোক, তোমাদের দিয়ে যদি আমরা কোনো উপকার না পাই, তাহলে তোমাদের আমাদের দরকার নেই। এটা কিন্তু ভরা মজলিসে বললো। উনি উপকার করতে বলতে কিন্তু মাসল পাওয়ারটাকেই মিন করছে আর কি বেশি। অথচ ওই উপকারটা কিন্তু বেআইনি উপকার। মানে আমি উইথ অল ডিউ রেসপেক্ট বলতেছি যে আপনার যে ভাই সার্জেন্ট, তাকে যে মানে তার কাছে যে দাবিগুলা এলাকার লোকজন মানে জানায়, সেগুলো কিন্তু বেশিরভাগই না, সবগুলো বেআইনি দাবি। হয়তোবা একেবারেই দুর্নীতিমূলক আচ্ছা, দাবি না, কিন্তু বেআইনি দাবি। তো সেই বেআইনি কাজ করার সামর্থ্য আমাদের নাই। তো সেই কারণে হয়তোবা আমাদের না, মূল্যায়নও তেমন একটা না। শিক্ষক শিক্ষক বেআইনি পথে যাবে না। শিক্ষক হ্যাঁ। মানুষের সন্তানকে অন্ধের চোখে যে আলোর প্রদীপ দিচ্ছে, এটি আসলেও মানুষ অনুভব করে, কেউ যে করে না তা না। তা যদি না হুম। করতো, তাহলে আমরা যে যত মানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমাদের বাপ দাদা, তারা মানুষের যে সম্মানটা পায়, শুধুমাত্র মানে পাওয়ার এক্সারসাইজ করলেই যে সম্মানটা পাওয়া যায় তা না, বরং মানুষ এই যে অন্ধকে যে আলো দান করে, এর হুম। যে সম্মান, এটিও মানুষ যত মূর্খই হোক শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মান করে। যাই হোক, আমরা বেশি সময় নিব না। তো আমাদের এই যে এতক্ষণ প্রায় 53 মিনিট আমরা শিক্ষার বিভিন্ন সংকট নিয়ে কথা বলছিলাম, কিন্তু আসলে সংকটই কিন্তু শেষ কথা না, তার একটা সম্ভাবনাও কিন্তু থাকে। তো আমরা সর্বশেষ তারিক মুর্শেদ তন্ময়, যিনি আমাদের এরকম একজন সম্ভাবনাময়ী তরুণ, তার কাছ থেকে আমরা আমাদের এই শিক্ষার সম্ভাবনা নিয়ে একটু সংক্ষেপে কয়েক মিনিটে আমরা শেষ করব। সম্ভাবনার কথা বলা আসলে খুবই কঠিন। কারণ সম্ভাবনার কথা আমরা কখন বলতে পারি? সম্ভাবনার কথা অতীতের দিকে তাকায় বলতে পারি। অতীতে ধরেন একটা ফুটবল অনেক জোরে আসতেছে, তো আমরা বলতে পারি যে এই ফুটবলটা সামনেও জোরে আসবে। কিন্তু একটা ফুটবল আস্তে 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 করে আসছে, থেমে যাচ্ছে, আসছে। তো তার সম্পর্কে কিন্তু আমরা বলতে পারি না যে মানে এই ফুটবলটা অনেক জোরে চলবে। তো এই ফুটবলটা অনেক জোরে চলার জন্য কি লাগবে? অনেক বড় একটা ফোর্স লাগবে। তো এই ফোর্সটা কে দিবে? এই ফোর্সটা কি জনগণ দিবে? জনগণ তো শিক্ষার মূল্য বোঝে না বলে আমার মনে হয়। এখনো বোঝে না বলে মনে হয়। তো আমি বলব যে জনগণের ভেতরে যদি সচেতনতা তৈরি হয়, যদি মনে হয় যে শিক্ষার দরকার কেবল পাওয়ার অর্জন করার জন্য না, সত্যি অর্জন করার ক্ষমতা অর্জন করার জন্য না, বরঞ্চ শিক্ষার একটা নিজেরই মূল্য আছে। শিক্ষা একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ের মানুষ হয়ে উঠতে সহায়তা করে। এই প্রতীতি যখন জনগণের ভেতরে জন্ম নেবে, তখন কিন্তু তারাই, যেহেতু তারাই ভোটার, তারাই সমস্ত পাওয়ারের অধীশ্বর, তারাই কিন্তু সরকারকে ডিরেকশন দিতে পারবে। সেই ডিরেকশন দিতে পারবেই। আর
হয়তোবা সরকারের ভেতরেও এমন কোনো লোক ঢুকে পড়বে যারা এই সমস্ত চিন্তা ভাবনা লালন করে। তো তাছাড়া তো কোনো উপায় দেখি না। শুধুমাত্র আমাদের ফোর্সে কিন্তু আমরা সম্ভাবনার কথা বলতে পারি না। বিদ্যমান যে ইউনিভার্সিটির অবস্থা আছে, আমি কোন সম্ভাবনার কথা বলবো বলেন? আমাকে 2টা ক্লাসরুম দিয়ে বলা হবে যে 6টা ব্যাচ চালাও। মাত্র মাত্র 2 জন শিক্ষক দিয়ে বলবে যে পুরো অনার্স মাস্টার্স এর সমস্ত কারিকুলাম চালাও। তো এখানে কোথায় সম্ভাবনার কথা বলবো আমি? সম্ভাবনার কথা তখনই বলতে পারবো যখন যখন আমাকে ওই পরিবেশটা দেওয়া হবে, যখন আমি দেখবো যে বলটা চলছে। আমাদের এই পয়েন্টটা হলো একটা রূপক পয়েন্ট, যে যদি এমন হতো যে বাংলাদেশের সবকিছুই জনগণ এবং সরকার সবাই চায় যে শিক্ষা ব্যবস্থার সংস্কার, তখন কেমন হতো, মানে বাংলাদেশটা কেমন হতে পারে যে এই তরুণ প্রজন্ম, এটা তো আমরা জানি যে সারা বিশ্বের মধ্যে আমাদের দেশে তরুণদের সংখ্যাটা বেশি, সম্ভাবনার সংখ্যাটা বেশি। আমরা হতাশার সবকিছু গ্লানি মুছে আমরা নতুন স্বপ্ন দেখি, জাস্ট যদি এমন হতো তখন কেমন হতো, সেটা কেমন বাংলাদেশ হবে। এমন অনেক অনেক ভালোই হবার কথা, কারণ আমি আমি তো বিদেশে পড়ার যতটুকু অভিজ্ঞতা আছে আমার, হ্যাঁ, তাতে আমি দেখেছি হ্যাঁ, যে বাংলাদেশের স্টুডেন্টদের, এবং পড়ানোর যতটুকু অভিজ্ঞতা আছে তাতে দেখেছি যে বাংলাদেশের স্টুডেন্টদের গড়পড়তা আইকিউ অনেক ভালো। গণমানুষের কেমন আমি জানি না, তবে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত যারা আসে তারা অনেক মানে ধাক্কার ভেতর দিয়ে আসলে পরেও তাদের আইকিউটা ভালো, বুদ্ধি ভালো। তো তাদের যদি ঠিকঠাক মতো ট্রেনিং দেওয়া যায়, আমার মনে হয় বিশ্বমানের সম্পদে তারা পরিণত হবে। মিলন ভাই, এখন আর কোনো হতাশার কথা নাই, শুধু স্বপ্ন এবং সম্ভাবনার কথা বলে আমরা আলোচনাটা শেষ করবো আজকে। আচ্ছা, আমরা বিগত সরকার পরিচালনায় দেখেছি সবসময় দেশপ্রেম এবং উন্নয়নের জোয়ারের গল্পের যেই ফেনা তোলা হতো, এটা কিন্তু আমাদের আসলে জাতীয় উন্নয়নে কোনো কাজ করে না। তো আমার আশা হলো রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যখন দেখবে যে আমরা আসলে শুধুমাত্র মুখের কথায় উন্নয়ন করব না, আমরা কাজে কর্মে বাস্তবে দেশপ্রেমিক মানুষ তৈরি করব, নিজেরা দেশপ্রেমিক হব। আমাদের দেশে আসলে খুবই সাচ্চা দেশপ্রেমিক মানুষ দরকার। কিন্তু আমাদের খুব আফসোস যে আমরা যাদেরকে যত বেশি দেশপ্রেমের গল্প বলতে শুনি, তারা আসলে তত কম দেশপ্রেমিক। আমার মনে হয় আমাদের এই দেশের সকল সেক্টরে উন্নয়নের অমিত সম্ভাবনা আছে। আমাদের বিপুল জনগোষ্ঠী আছে। এই জনগোষ্ঠীটাকে যদি মানে মানে কি বলবো কর্মক্ষম করা যায় এবং কাজে লাগানো যায় ম্যান পাওয়ার হিসাবে, তাহলে আমাদের এই দেশে অমিত সম্ভাবনা আছে। তো এই বিশাল জনগোষ্ঠী যদি আমাদের বোঝা হয়ে দাঁড়ায়, তাহলে আমাদের দেশের সম্ভাবনা সীমিত হয়ে যাবে। তো যাই হোক, আগামীতে রাষ্ট্র পরিচালনায় যারা আসবে, তারা যেন রাষ্ট্র পরিচালনায় সকল দিকে দেশপ্রেমের দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র পরিচালনা করে। এরকম যদি করে তাহলে আমরা ইতিবাচক কিছু দেখতে পাবো। অনেক ধন্যবাদ মোজাম্মেল হক মিলন ভাই। আমাদের দেশের নিয়ে অনেক নেতিবাচক কথা আছে, আমাদের দুর্নীতি, আমাদের আমলাতন্ত্রের যে জটিলতা, এই সবকিছুই নেতিবাচক যতই থাকুক, তবু আমাদের দেশের একটা বড় সম্ভাবনা আছে। যখন যেটা প্রয়োজন, তখন কিন্তু এদেশের মানে ছাত্র জনতা, সাধারণ মানুষ, সব শ্রেণী পেশার মানুষ সেই কাজটি কিন্তু ঠিক সময়ে তারা করতে পারে। যেমন 1971 সালে যেমন তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন ভূখণ্ড অর্জন করেছে। পরবর্তী সময়ে যারা দেশ পরিচালনায় মানে স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, তাদেরকেও সেখান থেকে রাহু মুক্ত করেছে দেশটাকে। এবং আগামী দিনেও এই তরুণ প্রজন্ম শিক্ষার আলো মশাল হাতে নিয়ে এই দেশটাকে সুন্দর, সমৃদ্ধ এবং সেই সোনার বাংলা গড়ে তুলবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। তো সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সেই মানে প্রাচ্যের অক্সফোর্ড এর শুধু ছাত্র নয়, বরং সরাসরি অক্সফোর্ডের ছাত্র তারিক মোর্শেদ তন্ময়, যিনি আমাদের গ্রামের, আমাদের বাড়ির গর্ব এবং সারা সখীপুর বা টাঙ্গাইলের গর্ব। এবং আশা করছি যে তিনি খুব শীঘ্রই পিএইচডি করার জন্য বিদেশে যাবেন। এবং আমাদের সেই পিএইচডি হোল্ডার একজন মোজাম্মেল হক মিলন ভাই, তিনিও খুবই আমাদের মতো সাধারণ একজন মানুষ। আল্লাহ তাআলা আমাদের এই যে সন্তান যারা সম্ভাবনাময়ী, তারা কোনো হতাশা, কোনো মানে পিছুটান যেন না নিয়ে, তারাই সম্ভাবনার গল্পগুলো আগামী কোনো একদিন আবার আমাদের এই ফেসবুক লাইভে, ও যেটা বলতে চাচ্ছিলাম যে
এত হাই প্রোফাইল হওয়া সত্ত্বেও আমার এই ক্ষুদ্র ফেসবুক লাইভে তারা সময় দিচ্ছেন, এজন্য স্পেশাল মানে বিশেষ ধন্যবাদ। তা আমি চাই যে আমাদের এই সম্ভাবনাগুলো মানে মানুষ জানুক, সম্ভাবনার কথাগুলো শুনুক, এবং প্রায় দীর্ঘক্ষণ 1 ঘন্টা যাবৎ বেশ কিছু মানুষ আমাদের লাইভে সরাসরি যুক্ত ছিলেন এবং পরবর্তীতে তারা দেখবেন, তাদেরকেও ধন্যবাদ। আমরা একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশ স্বপ্ন দেখি, এই প্রত্যাশায় তো আজকের মতো আমরা শেষ করি। তো ধন্যবাদ তারিক মুর্শেদ তন্ময় চাচা এবং মুজাম্মিল হক মিলন ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ, পাক্কা 1 ঘন্টা সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। এবং জি, সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন এবং ভবিষ্যতে আমাদের এই লাইভটি দেখবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।